তো সবাইকে শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকে আমরা 25 ব্যাচের জন্য এইচএসসি 25 ব্যাচের জন্য ফিজিক্সের সাইকেল 1 এর প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাই আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা দেখো, বলো সাউন্ড ক্লিয়ার কিনা বলো। ওকে, ক্লিয়ার। যাদের নেটের সমস্যা হচ্ছে বা দেখতে পাচ্ছ না ঠিকঠাক মতো, তারা একটু নেট ঠিকঠাকভাবে ফ্রেশ করো, অথবা ওয়েবসাইটে যদি সমস্যা হয় তাহলে ফেসবুকে চলে যাও, ফেসবুকে সমস্যা হলে সাইটে চলে আসো। ঠিক আছে, আমাদের এখান থেকে নেট কানেকশন খুবই ভালো আছে। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। সাউন্ড ক্লিয়ার না ভাইয়া? সাউন্ড ক্লিয়ার? তুমি আরেকবার ফোনটা রিস্টার্ট করো দরকার। ওকে, তাহলে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা 25 ব্যাচের জন্য এইচএসসি 25 ব্যাচের জন্য ফিজিক্সের সাইকেল 1 এর প্রথম ক্লাসটা করব। তো আমরা এই সাইকেল 1 এ আমরা 3টা চ্যাপ্টার পড়ব। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার। তোমাদের আগের ব্যাচে অর্থাৎ 24 ব্যাচে তৃতীয় চ্যাপ্টারটা শর্ট কোর্সের মধ্যে ছিল না। তোমাদের আগের যে ব্যাচটা, সেই ব্যাচটা হচ্ছে শর্ট কোর্সে পরীক্ষা দিবে। তো ওদের গতিবিদ্যা অধ্যায়টা, তৃতীয় অধ্যায়টা ছিল না, কিন্তু তোমাদের আশা করি তৃতীয় অধ্যায়টা থাকবে এবং তোমাদের শর্ট কোর্স দেওয়ার সম্ভাবনা একেবারে জিরোর কাছাকাছি। তার মানে তোমাদের থেকে হয়তো প্রথম ফুল কোর্সটা আবার নতুন করে শুরু হচ্ছে। তাহলে আমরা সাউন্ডটা ক্লিয়ার না? সাউন্ডে প্রবলেম কেন? সাউন্ডে প্রবলেম হবে কেন? সাউন্ড ওকে। ফেসবুকে যারা আছো তারা বলো তো সাউন্ডটা কি অবস্থা? সাউন্ড ওকে? ওকে, সব ঠিক আছে। ওয়েবসাইটে প্রবলেম আছে সাউন্ডে প্রবলেম হচ্ছে। আপনার গলার অবস্থা এমন কেন? আমার গলার অবস্থা তো এমনই থাকে। ওয়েব অ্যাপে সাউন্ড ক্লিয়ার না? এবার আশা করি ক্লিয়ার হবে। দেখো তো, এবার আশা করি ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার ক্লিয়ার আছে। গুড। ওকে ওকে, তাহলে চলো। তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের এই কোর্স থেকে, অর্থাৎ এই যে তোমাদের ব্যাচ থেকে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো আমরা সাইকেল 1 এ প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার করব। তো প্রথম চ্যাপ্টারটা খুবই সহজ, ছোট্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে মানে তেমন পড়ার কিছু নাই। মূলত আসলে পড়া শুরু হবে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ ভেক্টর থেকে আমাদের পড়া শুরু হবে। তারপরও প্রথম চ্যাপ্টারটাকে একেবারেই অবহেলা করা যাবে না, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা কোনো চ্যাপ্টারই বাদ দেয় না, তারা সব চ্যাপ্টার পড়ে এবং একেবারে খুঁটে বেছে পড়ে। এই চ্যাপ্টারটাকে বাদ দেওয়া যাবে না। এই চ্যাপ্টারে অ্যাডমিশন থেকে কোশ্চেন আসে, ইভেন তোমাদের বোর্ড পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং এমসিকিউ এর তো কথাই নাই। এই অধ্যায় থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে। তো এই অধ্যায়ে শেখার জানার অনেক টপিকে আছে। আমরা যতই এই অধ্যায়টাকে বাদ দিয়ে পড়ি বা এই অধ্যায়টাকে অবহেলা করি, তো আমাদের এটা করা উচিত না। আমরা এই অধ্যায়টা পড়বো। দেখো, এই অধ্যায়ে অনেক টপিক আছে যেগুলো আসলে বুঝে বুঝে পড়তে হবে। তোমাদের 9-10 এর সাথে এই অধ্যায়ের একটু মিল আছে কি? 9-10 এ তোমরা এই নামেই একটা চ্যাপ্টার পড়ছিলাম। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। তো তোমরা 9-10 এ পরিমাপ নামে একটা চ্যাপ্টার পড়ছিলাম। তো পরিমাপের এই চ্যাপ্টারে তোমরা হচ্ছে বিভিন্ন রাশির মাত্রা, একক, তারপরে বিভিন্ন পরিমাপ সংক্রান্ত আলোচনা তোমরা করো। বিভিন্ন যন্ত্রের দিয়ে কিভাবে পরিমাপ করা হয়, বিশেষ করে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, এর লঘিষ্ঠ গণন, এর পরিমাপের ত্রুটি, এইগুলো নিয়ে আলোচনা করো। তো এই অধ্যায় ওইগুলোই আলোচনা করা আছে, বাট একটু ডিটেলস। আমরা এই অধ্যায়টাকে একটু ডিটেলসে আলোচনা করবো। যেটা তোমরা 9-10 এ পড়ে আসছো, তার চেয়ে আমরা আরো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি এই অধ্যায়ে শিখবো। কি কথা কি বুঝছো? তো আমরা ফিজিক্স ফার্স্ট পার্টে টোটাল চ্যাপ্টার পড়বো 10টা। তো এই 10টা চ্যাপ্টারের মধ্যে প্রথম সহজ ছোট চ্যাপ্টার ভৌত জগৎ ও পরিমাপ। তো চলো আমরা পড়ার টপিক শুরু করে দিই। তোমাদের অপার ভাইয়া তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে নিছে, অর্থাৎ তোমরা কিভাবে শুরু করবা, কিভাবে পড়াশোনা করবা, তোমরা সামনে একটা লক্ষ্য রেখে কিভাবে আগাবা,
ঠিক আছে? তো তার দিক নির্দেশনা তোমাদের অপার ভাই অলরেডি সুন্দর করে গুছায় বলে দিছে, এবং অনেকটা মনে করো যে সুন্দর করে ধাপে ধাপে গাইডলাইন সেশনের মতো করে আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছে। আমিও দেখেছি ওরিয়েন্টেশন ক্লাসটা। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো যে তোমাদের সামনে কত বড় একটা সিলেবাস ওয়েট করতেছে এবং সেই সিলেবাসটা কেমন ভাবে শেষ করতে হবে এটা তোমরা বুঝতে পারতেছো। একটা জিনিস তোমাদের একটু আমি বলি, সেটা হচ্ছে এখন প্রতিযোগিতা অনেক বেশি, এখন কন্টেন্ট অনেক বেশি, এবং কন্টেন্ট রিচ করা স্টুডেন্টদের জন্য খুব সহজ। দেখো অনলাইনে তুমি যে প্রান্তেই থাকো না কেন, বাংলাদেশের তুমি যে প্রান্তেই থাকো না কেন, তোমার যদি একটা স্মার্টফোন থাকে এবং তোমার যদি প্রপার একটা নেট কানেকশন থাকে, নেট কানেকশন প্রপার না থাকলেও হবে, কারণ তুমি পরে যদি তোমার নেট থাকে তাহলে তুমি পরবর্তীতে তুমি ক্লাস দেখেও নিতে পারবা। মানে মূল কথা হচ্ছে কি, তোমার নেট অ্যাক্সেস এবং যদি একটা স্মার্টফোন থাকে তাহলে তুমি বাংলাদেশের যে প্রান্তেই থাকো না কেন, মানে একটা দ্বীপে বসাও তুমি একটা বুয়েটের জন্য বা মেডিকেলের জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি নিতে পারো। সেই জিনিসটা এখন সম্ভব, কিন্তু যেটা এই 3-4 বছর আগে এটা সম্ভব ছিল না। ঠিক আছে? যেটা করোনার আগে, করোনা বা কোভিড সংক্রমণের যে আগের যে ব্যাচগুলা, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চিন্তাও করা যাইত না। ধরো তুমি ভালো একটা জায়গায় পড়তে চাও, তুমি বুয়েটে পড়তে চাও, তুমি মেডিকেলে পড়তে চাও, ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে তোমার প্রিপারেশন নেওয়ার জন্য কোনো একটা বিভাগীয় শহরে আসতে হইতো, এবং বিভাগীয় শহরে এসে ভালো ভালো অফলাইনে টিচারদের কাছে পড়তে হইতো, বা বিভিন্ন কোচিংয়ে তোমাকে অ্যাডমিট হইতে হইতো, তো তারপরে তোমার একটা প্রিপারেশন নিতে হইতো। কিন্তু সেই দুনিয়াটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু বাসায় বসে আরো সহজে জাস্ট অনলাইনে পড়েও কিন্তু খুব ভালো প্রিপারেশন নেওয়া যায়। এবং তোমরা দেখবা তোমাদের যে সিনিয়র ভাইরা আছে, তো তাদেরকে যদি তোমরা জিজ্ঞেস করো যে প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, তারা কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবে যে অনলাইনে এখন পড়াটা কত স্মুথ এবং কত ভালো হয় আর কি। অফলাইনের তুলনায় অনলাইনেও কিন্তু এখন পড়াশোনা, অফলাইন ঠিক আছে, অফলাইন অবশ্যই ভালো, অফলাইনে টিচারের সামনে বসে পড়াটা ভালো, কিন্তু যে যে জিনিসটা আগে ছিল না, যে অ্যাক্সেসটা তোমাদের আগে ছিল না, সেই অ্যাক্সেস, সেই হাই কোয়ালিটি কন্টেন্ট তোমরা এখন বাসায় বসে অনলাইনে তোমরা পাচ্ছ। তো এই কারণে প্রতিযোগিতা ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেছে, এবং এই প্রতিযোগিতার মধ্যে তোমাদের টিকে থাকতে গেলে এখন থেকেই খুব ভালো করে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। তুমি পরিশ্রম করবা না, তুমি অলসতা করবা, তুমি পড়াতে ঢিলামি করবা, তুমি পড়া জমায় রাখবা, তাহলে কিন্তু তোমার পজিশনও খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে? বুয়েটের রেজাল্ট দিবে, মেডিকেলের রেজাল্ট দিবে, দেখবা তোমার পজিশন নাই। তাহলে পজিশনটাকে যদি আগায় নিয়ে আসতে হয়, একটা কাঙ্ক্ষিত সাবজেক্ট বা একটা কাঙ্ক্ষিত মেডিকেলের মধ্যে যদি তোমার চান্স পাইতে হয়, তাহলে তার জন্য পরিশ্রম করতে হবে, এবং আজকে থেকে এখন থেকে পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নাই। কি কথা কি বুঝতে পারছো? বলো কথা কি বুঝতে পারছো কিনা? তো চলো আমরা আজকের পড়া শুরু করি। তাহলে আজকে আমরা ভৌত জগত পরিমাপের প্রথম ক্লাসটা করব। তাহলে লেকচার 1, এই অধ্যায়ে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সেইগুলো হচ্ছে রাশি। আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেইগুলো হচ্ছে রাশি। কি ক্লিয়ার? সাউন্ড আবারও বাজে আসছে, কি বলো? সাউন্ড ওই ব্যাপারে কি সাউন্ড ক্লিয়ার না? তুমি আমাকে একটু ইনফর্ম করে দাও। ওকে, তাহলে চলো, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেইগুলাকে বলা হয় রাশি। যা কিছু পরিমাপযোগ্য তাকে বলা হয় রাশি। যেমন এই কলমটার আমি কি কি পরিমাপ করতে পারি? এই কলমটার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, দৈর্ঘ্য একটা রাশি। এই কলমটার আমি ভর পরিমাপ করতে পারি, ভর এটা একটা রাশি। ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেইটা হচ্ছে রাশি। তো তার আগে আরেকটা কথা বলি, জগৎ হচ্ছে দুই প্রকার। জগৎ সেটা হচ্ছে দুই প্রকার, এক ভৌত জগৎ বা বাস্তব জগৎ, আর একটা হচ্ছে মনোজগৎ বা কল্পনার জগৎ। এই যে তুমি যে জগতে বসে চিন্তা ভাবনা করো, তুমি যে জগতে বসে কল্পনা করো, ভাবো, এইটা হচ্ছে মনোজগৎ। আর তুমি যে জগতে বসে ধরো এই কলমটা দিয়ে লেখো, তুমি এই যে আমার লেকচার শুনতেছো, আমার কথা শুনতেছো, তুমি আমাকে দেখতেছো, তুমি তোমার বই পড়তেছো, এটা যে জগতের ঘটনাটা সেটা হচ্ছে বাস্তব বা ভৌত জগৎ। এবার এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি, কল্পনায় না, মনোজগতে না, ভৌত জগতে, বাস্তব জগতে আমরা যে জিনিসগুলো পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় রাশি। যেমন এই কলমের ভর পরিমাপ করতে পারি, এই কলমের দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারি, তাহলে ভর, দৈর্ঘ্য এগুলো হচ্ছে এক একটা রাশি। বুঝছো? আমি ঘড়িতে সময় পরিমাপ করতে পারি, তাহলে সময় রাশি। এই রুমের টেম্পারেচার আমি পরিমাপ করতে পারি, টেম্পারেচার একটা রাশি। তাহলে রাশি কি জিনিস বোঝা গেছে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেইগুলাই হচ্ছে রাশি। এবার রাশিগুলোকে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক, মৌলিক রাশি।
মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল রাশি, আর একটা হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি, যৌগিক বা লব্ধ রাশি। ঠিক আছে, আমার সাথে সাথে কিন্তু নোট করে ফেলতে হবে, বুঝছো? আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলবো, তো সাথে সাথে নোট করে ফেলতে হবে। মৌলিক রাশি কাকে বলে? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, সেই সকল রাশিকে বলা হয় হচ্ছে মৌলিক রাশি। যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, ওকে, যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদেরকে বলা হয় মৌলিক রাশি। তাহলে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না সেই সকল রাশিগুলোকে আমরা বলি মৌলিক রাশি। আর যে সকল রাশি মৌলিক রাশিগুলোর উপর ডিপেন্ডেন্ট, যে সকল রাশি মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে, সেই সকল রাশিকে বলা হয় যৌগিক বা লব্ধ রাশি। অর্থাৎ যৌগিক বা লব্ধ রাশি এগুলো আমরা মৌলিক রাশিগুলোর মাধ্যমে লাভ করি। হিসাব নিকাশ করতে গেলে মৌলিক রাশিগুলোর মাধ্যমে হিসাব নিকাশ করতে হয়। দেখো আসো উদাহরণ, যেমন আমি ভর পরিমাপ করবো, এই যে কলমটার ভর পরিমাপ করবো, তো ভর এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করবে না। এই কলমটার ভর এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। ঘড়িতে সময় এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। এগুলো হচ্ছে মৌলিক রাশি। কিন্তু আমি মনে করো বেগ বের করবো। বেগের পরিচয় কি? বেগের সংজ্ঞা কি? আমরা পড়ছি, 9 10 পড়ে আসছি। নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে বেগ এটাকে আমরা ভি দিয়ে লিখি, ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এস সরণ, লেন্থ এটা মৌলিক রাশি, টি সময় মৌলিক রাশি। তাহলে বেগ একটা যৌগিক রাশি যেটা নির্ভর করতেছে সরণ এবং সময়ের উপর, অর্থাৎ দুইটা মৌলিক রাশির উপর। তাহলে দুইটা মৌলিক রাশি থেকে এটাকে লাভ করা যায়, এই কারণে এটা হচ্ছে যৌগিক রাশি। তো এরকম অনেক রাশি আছে, বেগ, তারপর বল এফ ইকুয়াল টু এম এ। তো এফ ইকুয়াল টু এম এ, এম ভর এবং ত্বরণ দুটো রাশির উপর নির্ভর করে, তার মধ্যে ত্বরণও আবার যৌগিক রাশি। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বনাম সময়। তাহলে এই যে বল, তারপরে বেগ, ত্বরণ, এগুলা সবই হচ্ছে যৌগিক রাশি, কারণ এগুলো নির্ণয় করতে গেলে অন্য রাশির সাহায্য লাগে, মৌলিক রাশির সাহায্য লাগে। এবার আসো, রাশি মোটামুটি চিনলাম, রাশির প্রকারভেদ চিনলাম। রাশিকে কিন্তু আরো অন্যান্য সেন্সে আরো অনেক ভাগে ভাগ করা যায়। যেমন রাশির মান এবং দিক, এই যে দুইটা প্রপার্টিজ আছে। কোনো কোনো রাশি প্রকাশ করার জন্য শুধু মানই যথেষ্ট, দিকের দরকার নেই, সেগুলোকে বলা হয় স্কেলার রাশি বা বাংলায় বললে অদিক রাশি। আর যে সকল রাশিকে পুরোপুরি সুন্দর রূপে প্রকাশ করার জন্য মান যথেষ্ট নয়, মানের পাশাপাশি দিকও লাগে, সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা এই ব্যাপারটা নিয়ে এই অধ্যায়ে ঘাটাঘাটি করবো না। স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে এই অধ্যায়ে বেশি ঘাটাঘাটি করবো না, কারণ এর জন্য পরবর্তীতে আরেকটা অধ্যায় আছে, মূল অধ্যায়, আমাদের ফিজিক্সের ফার্স্ট পার্টের ভিত্তি চ্যাপ্টার ভেক্টর, দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। তো এই কারণে আপাতত আমরা রাশি বলতে স্কেলার বা মৌলিক মানে ভেক্টর রাশি, এটাকে আমরা এখানে আর সামনে আনতেছি না। তো আপাতত আমরা এই দুইটার কথাই বলবো। এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পরবর্তী টপিক, সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। মাত্রা বা ডাইমেনশন কাকে বলে? কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে, সূচক মানে পাওয়ার, ঘাত, তাহলে কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে উক্ত রাশিটির মাত্রা বলে। মাত্রা ডাইমেনশন এটা তোমরা 9 10 পড়ে আসছো, কিন্তু খুবই মানে হালকার উপর ঝাপসা, তেমন বিস্তারিত পড়ো নাই। তা আমরা খুব বিস্তারিতভাবে এই জিনিসগুলো জানবো। মাত্রা কি, মাত্রা কিভাবে, মাত্রা সমীকরণ কিভাবে লেখে, কিভাবে আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কোনো সূত্রের সঠিকতা যাচাই করতে পারি, মানে এই অধ্যায়ের যাবতীয় কাজ বলতে পারো মানে মাত্রা নিয়ে। তো এই মাত্রা ব্যাপারটাকে আমরা খুব ভালো করে বুঝবো। বিভিন্ন রাশির মাত্রা অনেক সময় এমসিকিউতে আসে, আমরা বোকার মতো সেইগুলো মুখস্থ করে নিই। আমরা সেগুলো মুখস্থ করবো না, আমরা মুখস্থ না করে নিয়ম বুঝে মাত্রাটা লেখা শিখব, যে কিভাবে দেখি মাত্রা লেখা যায়। তাহলে মাত্রার সংজ্ঞাটা কি বললাম, যে কোনো মৌলিক, কোনো যৌগিক বা লব্ধ রাশি বা কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। সূচক মানে ঘাতটাকে মাত্রা বলে। যেমন তোমাকে আগে একটা উদাহরণ দেখায়, তারপর আমরা সংজ্ঞাটা লিখবো। আগে একটু একটা উদাহরণ দেখো, কেউ লিখবা না আগে। ধরো আমি বললাম বেগ, তাহলে বেগ হচ্ছে ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। দেখো বেগ একটা লব্ধ রাশি, এই রাশিটা সরণের উপর নির্ভরশীল, সময়ের উপর নির্ভরশীল। যেখানে সরণ এটা হচ্ছে লেন্থ এটা হচ্ছে একটা মৌলিক রাশি, সময় টি এটা একটা মৌলিক রাশি, এটা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। তাহলে সরণ এটাকে প্রকাশ করা হয় লেন্থ দিয়ে এল, সময়
ক্যাপিটাল লেটার টি দিয়ে প্রকাশ করে, মাত্রা, টি, ডাইমেনশন। তাহলে এল এবং টি, বেগ, সরণ এবং সময়, এই দুইটা মৌলিক রাশির উপর নির্ভরশীল। তাহলে কি হলো, এস দূরত্ব, দৈর্ঘ্য, লেন্থ, এল দিয়ে লিখলাম, আর টি টাইম, ক্যাপিটাল লেটার টি দিয়ে লিখলাম। এবার দেখো এইটাকে এভাবে লেখা যায় কিনা, এল টি টু দি পাওয়ার -1, এরকম উপর নিচ থাকা যাবে না, উপরে এনে লিখতে হবে, লিখলাম, উপরে এনে লিখলাম। তাহলে এল এর পাওয়ার কত, দেখো এল এর কিছু নেই, মানে কত আছে 1, টি এর পাওয়ার কিছু নেই, না আছে, কত আছে -1। তোমার মনে হতে পারে ভাই টি এর পাওয়ার তো এখানে 1, টি এর পাওয়ার নিচে 1, কিন্তু সবগুলোকে উপরে নিয়ে আসো, উপরে নিয়ে আসলে টি এর পাওয়ার কত, -1। তাহলে এই যে 1 এবং -1, দেখো 1 এবং -1, এটাই হচ্ছে এই ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক। যেমন দৈর্ঘ্য বা লেন্থের সূচক হচ্ছে 1 + 1, এবং সময়ের সূচক হচ্ছে -1। সময়ের সূচকটা কি, -1, কথা কি বুঝছো? তাহলে এই সূচককে বলা হচ্ছে মাত্রা। তাহলে মাত্রাটা হলো, তাহলে বেগের মাত্রাটা হলো এল টি টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার 1 এবং টি টু দি পাওয়ার -1। মাত্রা সমীকরণ লিখতে গেলে এরকম থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, ঠিক আছে, এরকম থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -1, এটাই হচ্ছে মাত্রা, এটাই হচ্ছে ডাইমেনশন। কার ডাইমেনশন, বেগের ডাইমেনশন। তাহলে এবার আসো আমরা একটু ডেফিনেশনটা লিখি। তাহলে ডেফিনেশনটা কি বলছিলাম, কোন ভৌত রাশিতে উপস্থিত, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে, মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে, সূচককে মাত্রা বলে। এইটা হচ্ছে ডেফিনেশন। দেখো কোনো সংজ্ঞা কখনো মুখস্থ করবে না। আমি ফিজিক্সে কোনো সংজ্ঞা কোনো লাইন কখনো মুখস্থ করে না। যা চোখের সামনে ঘটনা দেখবা সেটা বুঝে বুঝে তুমি লিখে ফেলবা, সেটা বুঝে বুঝে নিজের মতো করে সুন্দর করে বাংলা ভাষায় লিখে ফেলবা। একটা কথা আমি সবসময় বলি, যে ভালো বাংলা পারে সে ভালো ফিজিক্স পারে, কারণ ফিজিক্স হচ্ছে বোঝার জিনিস, বুঝবা ভালো করে, এবার তারপরে নিজের মতো করে সুন্দর করে তুমি বাংলা ভাষায়, মাতৃভাষায় লিখবা। তাহলে এর জন্য তোমার যদি বাংলায় এক্সপ্রেস করার ক্ষমতা, বাংলায় প্রকাশ করার ক্ষমতাটা, লেখার ক্ষমতাটা খুব ভালো থাকে, তাহলে তুমি ভালো ফিজিক্স পারবা, সহজ কথা, বুঝছো? তাহলে ফিজিক্স যে ভালো, ফিজিক্স বাংলা যে ভালো পারে সে কিন্তু ভালো ফিজিক্স পারে। এবার আসো, দেখো এখানে একটা কথা বলা হয়েছে, সূচককে মাত্রা বলে। কিন্তু দেখো মাত্রা যখন আমি লিখছি, বেগের মাত্রা যখন আমি লিখছি, তখন এল টি টু দি পাওয়ার -1, এল টিও লিখছি, সূচককে মাত্রা বলে, তাহলে ঘাতই তো মাত্রা, তাহলে আমার এল তো লেখার দরকার নাই, টি তো লেখার দরকার নেই, তাহলে আমি শুধু এভাবে লিখবো 1 - 1, এটাকেই সূচককেই মাত্রা বলে। ডেফিনেশনে কিন্তু তাই লিখছি, সূচককেই কি বলে, মাত্রা বলে। হ্যাঁ সত্যি কথা, সূচকই হচ্ছে মাত্রার আত্মা, মাত্রা আসলে সূচককেই মাত্রা বলে, কথা ঠিক সত্যি। কিন্তু তুমি যদি এভাবে লেখো 1 এবং -1, বেগের মাত্রা 1 এবং -1, তখন লোকজন কিন্তু তোমার জিজ্ঞেস করবে যে এই যে 1 এটা কার সূচক, এটা সরণের সূচক, লেন্থের সূচক, না টাইমের সূচক, জিজ্ঞেস করবে না। আবার এই যে -1 এটা কার সূচক, এটা টি এর সূচক, টাইমের সূচক, নাকি লেন্থ বা সরণ এস এর সূচক, এটা তোমাকে জিজ্ঞেস করবে। তাহলে তুমি যদি এভাবে শুধু সূচকই লিখে দাও, তাহলে কি বোঝা যাবে কোনটা কার সূচক? এই যে কোনটা কার সূচক, এটা লিখতে গেলে তোমার এল এবং টি ব্যবহার করা লাগবে। কি কথা কি বুঝছো? মানে এল এবং টি, এটা ছাড়া তুমি সূচক কিভাবে লিখবা? দেখো সূচক তো কারো ঘাড়ে বসে, পাওয়ারে বসে, তো তুমি যদি কাউকে না দাও তাহলে মানে ঘাড়ে বসবে কিভাবে? এই কারণে টি দিব যাতে ঘাড়ে বসে -1, আর এল দিব যাতে ঘাড়ে বসে 1। মানে এই এল এবং টি এরা আসলে ঘাড় প্রোভাইড করতেছে, যে ঘাড়ে সূচকটা মানে পাওয়ারটা বসতে পারে, কথা কি বুঝলা? এই কারণে মাত্রা লিখতে গেলে কিন্তু এভাবে লিখতে হবে। মানে অনেকের মনে প্রশ্ন থাকে, ভাই সূচককে মাত্রা বলে, এটাই তো বলছেন, তাহলে এল আর টি কেন লিখতেছেন? সূচক লিখলেই তো সরাসরি হয়, কিন্তু সূচক কার সূচক সেটা তো বলতে হবে। তো মাত্রার আত্মাটা হচ্ছে এই যে সূচক, কিন্তু এই আত্মা তো বডি ছাড়া থাকতে পারে না, তাই না? আত্মা থাকতে গেলে তো বডি লাগবে, তাহলে সেই বডি প্রোভাইড করতেছে এল এবং টি। তাহলে এল এবং টি ছাড়া কিন্তু আমি সূচক লিখতে পারবো না, এল এবং টি এর ঘাড়েই সূচককে লিখতে হবে, কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, মাত্রার এখান থেকে, মাত্রার আর একটা উপকারিতা বা গুরুত্ব আমরা এখান থেকে বুঝতে পারি, সেটা হচ্ছে মাত্রার সাহায্যে কোনো ভৌত রাশির ন্যায় একক নির্ণয় করা যায়। কিভাবে? আমি তোমাকে বললাম, ধরো তুমি জানো না কোন রাশির মাত্রা, এটা তুমি জানো না, কিন্তু আমি তোমাকে বললাম একটা রাশির মাত্রা হচ্ছে এটা, এল টি টু দি পাওয়ার -1। তাহলে তুমি তখন মাত্রা দেখে না ওই রাশিটার একক বের করতে পারবা। কিভাবে? এল, তো এল কি, এল হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক, এসআই ইউনিট কি, মিটার। টি এটা হচ্ছে টাইম, তাহলে টাইম তার এসআই ইউনিট কি, সেকেন্ড। তারপরে তার পাওয়ার কত আছে, সূচক কত আছে, -1, তাহলে এস টু দি পাওয়ার -1, তাহলে কি হলো, মিটার পার সেকেন্ড। তাহলে দেখো একক বের করে ফেললাম, মাত্রা থেকে রাশি জানার দরকার নেই, কোন রাশি জানতাম না, শুধু মাত্রাকেও আমাকে গিফট করছে, আমি সেই মাত্রা থেকে দেখো এককটা বের করে ফেলছি, তাই না? মাত্রা থেকে এককটা বের করে ফেলছি। তাহলে মাত্রার মাধ্যমে কোন রাশির একক নির্ণয় করা যায়, মাত্রা সমীকরণের মাধ্যমে বা মাত্রার সংকেতের মাধ্যমে আমরা কোন রাশির এককটাও বের করতে পারি। দেখো এটা এই যে বেগের একক বের করে ফেলছি, যে এককটা বের করে ফেলছি। তাহলে এইখান থেকে দেখো আরেকটা কথা আমরা বলতে পারি, যে গাণিতিক সংকেতের মাধ্যমে আমরা কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকে মাত্রা বলে, কি তাই না?
যে গাণিতিক সংকেতের মাধ্যমে আমরা কোনো রাশির একক বের করতে পারি তাকেই মাত্রা বলে, তাকে উক্ত রাশির মাত্রা বলে। তাহলে এটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা এই ডেফিনেশনটা একটু লিখে রাখি, যে গাণিতিক সংকেতের মাধ্যমে, যে গাণিতিক সংকেতের মাধ্যমে, সংকেতের মাধ্যমে আমরা কোনো ভৌত রাশির, আমরা কোনো ভৌত রাশির একক নির্ণয় করতে পারি তাকে উক্ত রাশির মাত্রা বলে। একক নির্ণয় করতে পারি তাকে উক্ত রাশির মাত্রা বলে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মাত্রার আরেকটা ডেফিনেশন। কি ক্লিয়ার? বুঝে দিলাম কিন্তু। ওকে, নেক্সট আসো, আমরা এবার এক এক করে অনেকগুলো রাশির মাত্রা বের করব। তো তার জন্য জানো আমাদের মাত্র 7টা মৌলিক রাশির মাত্রার একক জানা লাগবে। এগুলো যদি জানি তাহলে আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় প্রায় 200 কাছাকাছি রাশি পড়বো, তারও বেশি হয়তো। তো এই সকল রাশির মাত্রা একক আমরা নিজেরা বুঝে বুঝে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে তার জন্য জাস্ট মাথায় রাখা লাগবে 7টা মৌলিক রাশির মাত্রা এবং একক। তাহলে মৌলিক রাশি কয়টা? 7টা। তাহলে সুন্দর করে একটু লিখি আমরা যে 7টি মৌলিক রাশির মাত্রা ও একক। 7টি মৌলিক রাশির মাত্রা ও একক। তাহলে দেখো, আমরা রাশির নাম লিখব, তারপরে তার প্রকাশ চিহ্ন লিখব যে কি দিয়ে প্রকাশ করা হয় তাকে, তারপর আমরা তার মাত্রাটা লিখব এবং লাস্টে গিয়ে এককটা লিখব। তাহলে প্রথম মৌলিক রাশি একেবারে শুরুতে যেটা আসে সেটা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্যকে কিভাবে প্রকাশ করা হয়? দৈর্ঘ্যকে এস দিয়ে প্রকাশ করি, এল দিয়ে প্রকাশ করি, এক্স দিয়ে প্রকাশ করি, বি দিয়ে প্রকাশ করি, অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়। মাত্রা, লেন্থ, ক্যাপিটাল লেটার এল। দৈর্ঘ্য লেন্থ, আর লেন্থের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তাহলে সেটা হবে মাত্রা, ডাইমেনশন। একক কি? একক হচ্ছে এসআই এককটাই আমরা লিখবো, সেটা হচ্ছে মিটার। আরো একক হতে পারে সেন্টিমিটার, কিলোমিটার, ইঞ্চি, ফুট, এরকম অনেক একক হতে পারে। এবার আসো দৈর্ঘ্য, তারপরে ভর প্রকাশ করা হয় ছোট এম দিয়ে বা বড় এম দিয়ে। মাত্রা হচ্ছে দেখো ভর ম্যাস, তো এটার বড় এম। এবং একক কি? এসআই একক কেজি, গ্রাম হইতে পারে। ঠিক আছে, এসআই এককটা কেজি, একক আরো কিছু অনেক কিছু হইতে পারে, গ্রাম, পাউন্ড, ঠিক আছে, অনেক কিছু হইতে পারে। এবার আসো সময় প্রকাশ করা হয় ছোট হাতের টি দিয়ে, আবার বড় হাতের টি দিয়ে আমরা প্রকাশ করি টাইম। তাহলে টাইম, TIME, টাইম, ক্যাপিটাল লেটার টি দিয়ে মাত্রাটা প্রকাশ করা হয়। একক কি? এসআই একক হচ্ছে সেকেন্ড, SEC দিয়েও সেকেন্ড লেখা হয়, আবার শুধু এস দিয়েও লেখা হয়। ওকে, এবার আসো তাপমাত্রা মানে টেম্পারেচার, এটা একটা মৌলিক একক। প্রকাশ করা হয় থিটা দিয়ে, প্রকাশ করা হয় ছোট হাতের টি দিয়ে, প্রকাশ করা হয় বড় হাতের টি দিয়ে। এবার মাত্রা কি? মাত্রা টেম্পারেচার। তাহলে প্রথম ক্যাপিটাল ইংরেজি লেটারটা কোনটা? ক্যাপিটাল লেটার টি। তাহলে টেম্পারেচার মাত্রা কি? টি। এই যে এটা লিখলে একটু ঝামেলা হয়ে গেল। কেন ঝামেলা হলো? টি অলরেডি দখল করে নিয়েছে হচ্ছে সময় অলরেডি টিটাকে দখল করে নিয়েছে। এখন তুমি যদি টেম্পারেচারের জন্য টি লিখো তাহলে তো ঝামেলা হয়ে যাবে। ধরো আমি বললাম কোনো একটা রাশির মাত্রাতে টি আছে, ধরো কোনো একটা রাশির মাত্রাতে টি আছে। এবার যখন আমি বলবো যে কোনো একটা রাশির মাত্রা টি, তো তুমি তো তখন কনফিউজ হয়ে যাবে, এটা টেম্পারেচারের টি নাকি টাইমের টি, কনফিউজ হয়ে যাবে না? দুইটা মৌলিক রাশির প্রকাশ তো টি দিয়েই করা যায়। তাহলে মাত্রা যদি আমি টি দিয়েই প্রকাশ করি, এই কারণে এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করবো না, এটাকে আমরা প্রকাশ করবো হচ্ছে এটার মাত্রাকে আমরা প্রকাশ করবো হচ্ছে থিটা দিয়ে, অথবা থিটা দিয়েও লিখতে পারি, অথবা কেলভিন থেকে কে দিয়েও লিখতে পারি। কারণ এসআই যে এককটা সেটা হচ্ছে কেলভিন। অনেক সময় মাত্রা একক থেকেও আসে, যেমন এখানে একক থেকেও আসে। তাহলে থিটা দিয়ে লিখতে পারি, কোনো বইতে থিটা দিয়ে লিখছে, ভয় পাওয়ার কিছু নাই, থিটা দিয়েও লিখতে পারবো, আর কেলভিন ক্যাপিটাল লেটার কে দিয়েও লিখতে পারবো। একক কি? একক হচ্ছে কেলভিন, তারপরে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, এগুলো হচ্ছে একক। তড়িৎ প্রবাহ, এটা একটা মৌলিক রাশি। তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করা হয়। মাত্রা কি? মাত্রা হচ্ছে আই, মাত্রা হচ্ছে এ, দুটোই আই দিয়েও লেখা যায়, এ দিয়েও লেখা যায়। ওই যে বললাম একক থেকে মাত্রা আসে, এখানে এটা আসছে অ্যাম্পিয়ার থেকে, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তো সেই অ্যাম্পিয়ার থেকে এটা আসছে। ঠিক ক্লিয়ার? এবার আসো দীপন তীব্রতা, লুমিনাস, IV দিয়ে ছোট্ট করে এটাকে প্রকাশ করা হয়। মাত্রা কি? মাত্রা হচ্ছে জে, মাত্রাটা জে, ক্যাপিটাল লেটার জে। একক হচ্ছে ক্যান্ডেলা, CD, এটা হচ্ছে একক। আর লাস্ট ওয়ান সেটা হচ্ছে পদার্থের পরিমাণ,
পরিমাণ, বিশেষ করে এটা কেমিস্ট্রিতে বেশি ব্যবহার হয়। পদার্থের পরিমাণ মোল সংখ্যা এন দিয়ে প্রকাশ করা হয়, মোল সংখ্যা। তাহলে মোল এর মাত্রাটাকে, মাত্রা হচ্ছে এম ও এল লিখলে মাত্রা, এম ও এল লিখলে মাত্রা, আর আর যদি ও এল ই এটা লিখি তাহলে সেটা হবে একক। কি বুঝছো? তাহলে এটা এম ও এল মাত্রা আর এম ও এল ই এটা হচ্ছে একক। এই যে 7টা মৌলিক রাশি, এই 7টা মৌলিক রাশির মাত্রা এবং একক যদি তুমি মাথায় রাখতে পারো একটু কষ্ট করে, এই অলরেডি তোমাদের মাথা থাকে, তোমরা 9 পড়ে আসছো, তাহলে আর কোনো রাশির মাত্রা একক তোমার মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা সবই হিসাব নিকাশ করে বের করে নিতে পারবো। দেখবা অনেক বড় বড় মাত্রা চলে আসবে, দেখেই মানুষ ভয় পাবে, কিন্তু আমরা ভয় পাবো না, কারণ আমরা ওইগুলা মুখস্থ রাখবো না, বের করে নিব। সবচেয়ে নিচু স্তরের বলদ কারা জানো? যারা বইয়ের একটা দেখবা যে বইয়ের প্রথম অধ্যায়ে একটা চার্ট করা আছে, বিভিন্ন রাশি, প্রায় 70-80টার মতো রাশি, তার নাম, প্রকাশ, একক, মাত্রা লেখা আছে। যারা ঢুলে ঢুলে বলদের মতো এগুলো মুখস্থ করে তারা হচ্ছে সবচেয়ে নিচু স্তরের বলদ। তাহলে আমরা বলদ তো হবো না, তাই না? তাহলে আমরা হবো বুদ্ধিমান। আমরা কি করবো? একটাও মুখস্থ করবো না, একটাও মুখস্থ করবো না, আমরা সব নির্ণয় করা শিখবো। ফিজিক্সে কোনো কিছু মুখস্থ নেই। যদি ফিজিক্সে কখনো কোনো মুখস্থ করা লাগে, তুমি আমার বলবা যে ভাই আপনি বলছিলেন ফিজিক্সে কিছু মুখস্থ নাই, এই জিনিসটা আমার মুখস্থ করা লাগছে, জাস্ট করে আমার এটা বলবো, আমি তোমার চ্যালেঞ্জ দিলাম যে এই জিনিসটা মুখস্থ করা লাগছে। কোনো কিছু মুখস্থ করা লাগবে না, সব বুঝে বুঝে। তাহলে আসো এবার আমরা অনেকগুলো রাশির মাত্রা একক বের করবো। তো দেখি এক এক করে। আসো 1 নম্বর ক্ষেত্রফল। ছোট ছোট রাশিগুলো দিয়ে শুরু করি, দেখি কত দূর আমরা যাইতে পারি। ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় এ দিয়ে। তো এর মাত্রাটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য আর কি। তাহলে এল ইন্টু এল, তাহলে এল স্কোয়ার, ঠিক আছে? তাহলে মাত্রা হচ্ছে এটা এল স্কোয়ার। কি ক্লিয়ার? এককটা কি হবে? আমরা এখানে লিখবো মাত্রা, তারপরে লিখবো একক। এককটা কি হবে? এস একক হচ্ছে মিটার স্কোয়ার। তো দেখো মাত্রা লিখতে গেলে হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা উচিত, কিন্তু আমরা ওই যে মানে বারবার থার্ড ব্র্যাকেট দিতে ভালো লাগবে না, এই কারণে প্রথমটাতে দিলাম, কিন্তু পরের গুলো তার একটা তো থার্ড ব্র্যাকেট দিব না। এবার আসো 2 নম্বর, আয়তন। আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হচ্ছে আয়তন। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এল ইন্টু এল ইন্টু এল, দ্যাট মিনস এল কিউব, এটা হচ্ছে ডাইমেনশন। আর এককটা কি হবে? একক হচ্ছে মিটার কিউব। 3 নম্বর বেগ। বেগ ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি। তো বেগ ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। এস দৈর্ঘ্য, এস দূরত্ব, দৈর্ঘ্য সরণ, লেন্থ এল, আর টি সময়, ক্যাপিটাল লেটার টি। তাহলে এল টি টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা। এককটা কি হবে? দেখো মাত্রা দেখে একক বলা যায়। এই যে এল লেন্থ মিটার, আর ক্যাপিটাল লেটার টি টাইমের জন্য, তাহলে মিটার পার সেকেন্ড, একক। 4 নম্বর ত্বরণ। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই টি। তাহলে বেগের মাত্রা একটু আগে আমরা বের করলাম, এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টাইম, টাইম আবার একটা ক্যাপিটাল লেটার টি দিয়ে ভাগ, তাহলে কি হবে? এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে মাত্রা। এককটা কি হবে? এককটা হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। পারলে আমার আগে লিখে ফেলবা তোমরা, বুঝছো? পারলে আমার আগে লিখে ফেলবা। এবার আসো 5 নম্বর, বল। বল এফ, এফ ইকুয়াল টু এম এ। এম ভর, ক্যাপিটাল লেটার এম, আর এ একটু আগেই তো এর মাত্রা বের করে আসছে উপরে, তাহলে এল টি টু দি পাওয়ার -2। এককটা কি হবে? একক হচ্ছে কেজি, কেজি দেখো কেজি, লেন্থ মিটার, টাইম টাইম টু দি পাওয়ার -2, অর্থাৎ এস টু দি পাওয়ার -2। এটা হচ্ছে বলের একক। যখন দেখো দেখো এই পর্যন্ত ঠিক আছে, যখন কোনো একক বড় হইতে থাকবে তখন আমরা কি করি? এককের একটা ছোট্ট ফরম্যাট বের করে ফেলি। যেমন বল এফ, বলের একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন। যেমন 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা সমান সমান 1 নিউটন। তাহলে এটা একটা একক ঠিক আছে, কিন্তু আরো একটা একক আছে, সেটা হচ্ছে নিউটন এন। মানে যখন একক বড় হয়ে যায় তখন আমরা ছোট্ট একক বানাই ফেলি। এবার আসো কাজ। বলের পরে কাজ। কাজ ডাব্লিউ ইকুয়াল টু, বলো কাজের সূত্র কি? এফ এস কস থিটা। কাজের সূত্র এফ এস কস থিটা। এফ এস কস থিটা, এটা হচ্ছে কাজের সূত্র। তুমি যদি বলো ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, হবে না, ঠিক আছে? ওই দিন নাই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, ওটা হচ্ছে ছোট মানুষরা যারা তারা বলবে, তুমি এখন বড় হয়ে গেছো অনেক, তাহলে তুমি কাজের একেবারে পারফেক্ট সূত্র বলবা, বল সরণ এবং বল সরণের মধ্যবর্তী কোণের কস থিটা হচ্ছে কাজ। তাহলে এবার আসো তো দেখি মাত্রাটা বের করি। বলের মাত্রা একটু আগে উপরে লিখছি, এম এল টি টু দি পাওয়ার -2, তারপরে সরণ লেন্থ, তার মানে আরো একটা এল, তো একবারে আমি লিখে দিব এল টু দি পাওয়ার 2। এবার কস থিটা, দেখো কস থিটার কোনো মাত্রা নেই। কস 60 ডিগ্রি, দ্যাট ইজ হাফ, জাস্ট একটা ধ্রুব সংখ্যা। এই হাফের কি কোনো মাত্রা আছে? কস 30 ডিগ্রি √3/2, এর কি কোনো মাত্রা আছে? তাহলে এটার কোনো মাত্রা নেই, তাহলে কস থিটা এর কোনো মাত্রা নেই, তাহলে এটা বাদ। তাহলে এফ ইন্টু এস, তাহলে এফ এর মাত্রা বসালাম, এস এর মাত্রা বসালাম, তাহলে কাজের মাত্রা পেয়ে গেলাম। এবার এককটা কি হবে? এককটা এখান থেকে যদি দেখে বলি, তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার, এটা একটা একক। আর তোমরা তো জানো কাজের একক জুল। এবার আসো 7 নম্বর, গতিশক্তি। গতিশক্তি
শক্তি তো অনেক আছে, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, যান্ত্রিক শক্তি, শক্তির বিভিন্ন ফরম্যাট আছে। তো আসলে এক এক করে গতিশক্তি, গতিশক্তি কাইনেটিক এনার্জি কে দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। হাফের কোনো মাত্রা নেই, হাফ একটা ধ্রুব সংখ্যা জাস্ট। তাহলে হাফের কোনো মাত্রা নেই, মাত্রা আছে কার? এম এর, ক্যাপিটাল লেটার এম। বেগের বর্গ, দেখো বেগের মাত্রা এই যে এল টি টু দি পাওয়ার -2, সরি এল টি টু দি পাওয়ার -1, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে শক্তি, শক্তির একক। বিভব শক্তি হোক, গতিশক্তি হোক, শক্তি যাই হোক, শক্তি যদি বলে তাহলে জুল। ঠিক আছে, শক্তি মানে তো কাজ। দেখো কাজের মাত্রা শক্তির মাত্রা একই হয়েছে। এবার আসো তো 8 নম্বর, ধরো বিভব শক্তি। বিভব শক্তি, বিভব শক্তি পটেনশিয়াল এনার্জি দ্যাট ইজ ইপি এম জি এইচ। তাহলে এম ক্যাপিটাল লেটার এম, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ত্বরণ সেটা অভিকর্ষ ত্বরণ হোক আর যে ত্বরণ হোক, ত্বরণ এল টি টু দি পাওয়ার -2। আর এইচ হচ্ছে হাইট, লেন্থ, তাহলে আর একটা এল, তাহলে এল স্কয়ার। দেখো শক্তি এবং কাজ মাত্রা একই হবে, যে শক্তি হোক মাত্রা একই হবে, একক একই হবে। তাহলে এককটা কি? এককটা হচ্ছে জুল। শক্তির পরে যেটা আসে, শক্তি বা কাজের পরে যেটা আসে সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়, পি। কাজের হারকে ক্ষমতা বলে, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে ডাব্লিউ হচ্ছে কাজ, এই যে কাজের মাত্রা, তাকে টি দিয়ে ভাগ। তাহলে এটাকে মনে মনে টি দিয়ে ভাগ দাও তো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি। তাহলে টি উপরে চলে গেল, এই যে টিটা উপরে চলে গেল, তাহলে টি টু দি পাওয়ার কি হবে? -1। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার, সরি -2 আছে আবার -1, তাহলে -3 হবে। বুঝছো? ক্লিয়ার? কাজ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি, তাহলে টি উপরে গিয়ে আবার টি টু দি পাওয়ার -3 হয়ে যাচ্ছে। এবার ক্ষমতার একক কি? ক্ষমতার একক যদি এখান থেকে দেখে বলো, তাহলে কেজি মিটার স্কোয়ার এস টু দি পাওয়ার -3, এটা একটা একক। অথবা আরেকটা একক আছে, সেটা হচ্ছে ওয়াট, ডাব্লিউ। ঠিক আছে, আর একটা হচ্ছে ওয়াট। ঠিক ক্লিয়ার? তাহলে 9 নম্বরটা গেল। দেখো পি দিয়ে ক্ষমতা বোঝানো হয়, পি দিয়ে আরো দুইটা জিনিস বোঝানো হয়, পি দিয়ে আরো দুইটা জিনিসকে প্রকাশ করা হয়। আসলে 10 নম্বর চাপ, প্রেসার, এটাকেও পি দিয়ে লেখা হয়। পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এফ বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এ ক্ষেত্রফল, যার মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তাহলে কাটাকাটি করে নিচে একটা এল থাকলো, তাহলে এম এল নিচে থাকলো, সেটা উপরে গেলে এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এককটা কি হবে এখান থেকে দেখেই বলা যায়। এককটা হচ্ছে কেজি, কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা একটা একক। কিন্তু চাপের আরো একক আছে, চাপের একক প্যাসকেল। ঠিক আছে, চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আরো একক আছে। এবার 11 নম্বর বলছিলাম পি দিয়ে তিনটা জিনিসকে লেখা হয়, বলো তো আরেকটা জিনিস কি? তাইলে ক্ষমতা গেল, চাপ গেল, এবার কি আসতে পারে? ভরবেগ, পি। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে, সহজ। তাহলে ভর এম আর বেগ এল টি টু দি পাওয়ার -1। তাহলে এর এককটা কি হবে? এককটা হবে কেজি মিটার পার সেকেন্ড, ভরবেগের একক। এবার 11 নম্বর, সরি 12 নম্বর, বলের ঘাত। বলের ঘাত তোমরা এটা পড়ছো, তোমরা এটার সাথে পরিচিত, 9 10-এ পরিচিত। বলের ঘাতকে যে দিয়ে লেখা হয়। বলের ঘাতের ডেফিনেশনটা ছিল হচ্ছে বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে, বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। তাহলে বল এবং বলের ক্রিয়াকালের গুণফল। ঠিক আছে, তাহলে বল এফ এল টি টু দি পাওয়ার -2, ক্রিয়াকাল আবার একটা টি। তাহলে কি হইলো? তাহলে এ এম এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 আর একটা টি, তাহলে কি হইলো? এম এল টি টু দি পাওয়ার -1। বুঝছো? তাহলে একবারে লিখে দিই, আমরা বড় হয়ে গেছে না? এম এল টি টু দি পাওয়ার -1। এবার এর একক কেজি মিটার পার সেকেন্ড। মজার ব্যাপার হচ্ছে দেখো ভরবেগ আর বলের ঘাত মাত্রা দেখো একই, একক দেখো একই, হবেই তো। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন। বলের ঘাতে আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে বলের ঘাত যে ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, অর্থাৎ ভরবেগের পরিবর্তন ডেল পি। আর একটা সূত্র আছে, কিভাবে এটা না ছোট করে দেখানো যায়। যে ইকুয়াল টু এফ টি, না এফ টি, এফ ইকুয়াল টু এম এ টি। এবার এম এ মানে তোমরা জানো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। তাহলে টি আর টি কাটাকাটি গেল, কি থাকলো? দেখো এম ভি মাইনাস ইউ। তাহলে এম ভি শেষ ভরবেগ মাইনাস এম ইউ আদি ভরবেগ, তাহলে এটা ভরবেগের পরিবর্তন না? তাহলে যে বলের ঘাতের তো ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের মাত্রা একক যা হবে বলের ঘাতের মাত্রা একক তো তাই হবেই, এবং তাই হয়েছে। বুঝছো? সবই সূত্রের খেলা। কি ক্লিয়ার? এবার আসো 13 নম্বর, ঘনত্ব। ঘনত্ব রো, রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম আর ভি হচ্ছে এল টু দি পাওয়ার 3, তাহলে সেটা উপরে গেলে এল টু দি পাওয়ার -3। একক কি হবে? একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ঠিক আছে, কেজি পার মিটার কিউব। কি ক্লিয়ার?
আহসান আবি বলছে ভিডিও আসে না, ভিডিও না আসলে ফেসবুকে চলে যাও, ভিডিও যদি না আসে দৌড় দিয়ে চলে যাও ফেসবুকে, বুঝছো? বলো এগুলা বুঝলা কিনা বলো। এবার দেখো, এই যে 13টা আমি করালাম, এই 13টার সাথে তুমি মোটামুটি ভাইয়া পরিচিত, এগুলার সাথে তুমি পরিচিত, সহজ জিনিস, এগুলার সাথে তুমি পরিচিত। এইবার আসলে একটু অপরিচিত জিনিস তোমাকে দেখাই। এখন তুমি অপরিচিত জিনিস দেখলে প্রথম কথা যেটা তোমার মনে হবে, ভাই এগুলো তো আমি জানি না, এগুলো তো আমি পারবো না। শোনো, তুমি কি ফিজিক্সের এখন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে সবগুলো অধ্যায় পড়ছো? পড়ো তো না, কেবল তো শুরু। এই কারণে